প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এলাম তোমাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজ আমি দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। বিষয় রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি 8 নম্বর প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্নটি হলো, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন পদ্ধতি বা উপায়গুলি আলোচনা করো। তো শুধু প্রশ্ন উত্তর পড়লেই হবে না, সঠিক উত্তর এবং উত্তরের গুণগত মান একটু ভালো হওয়া দরকার, তবেই কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। আমি আজকে শুধু প্রশ্ন উত্তর আলোচনা করছি। তোমরা খাতা নিয়ে এই উত্তরটি খাতায় তুলে নাও, পরে বাড়িতে বসে তোমাদের সময় অনুযায়ী তোমরা মুখস্থ করে নেবে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন পদ্ধতি বা উপায়গুলি আলোচনা করো। উত্তর দেখো, জাতীয় স্বার্থ হলো জাতির সেই সমস্ত লক্ষ্য ও আকাঙ্ক্ষা যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে। এই সমস্ত লক্ষ্য ও আশা আকাঙ্ক্ষার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় মূল্যবোধ ও জীবনধারার সংরক্ষণ, জাতীয় উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠা ইত্যাদি। এটুকু হচ্ছে তোমাদের জাতীয় স্বার্থ কাকে বলে তার উত্তর। এর সঙ্গে আর একটা উত্তর রয়েছে, দেখো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন পদ্ধতি বা উপায়গুলি। প্রশ্ন ঘুরে আসতে পারে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন সংরক্ষণগুলি আলোচনা করো। একই উত্তর হবে। প্রথম পয়েন্ট করবে জাতীয় স্বার্থ সংরক্ষণের পদ্ধতি বা উপায় সমূহ। দিয়ে লিখবে, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি সাধারণভাবে দেখা যায় সেগুলি নিচে আলোচনা করলাম। দিয়ে অন্যকালিতে নাম্বারিং করে নাম্বার 1 করে পয়েন্ট করবে বল প্রয়োগ। দিয়ে ভেতর লিখবে, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে বল প্রয়োগ একটি অতি প্রচলিত পদ্ধতি। যুদ্ধ, পররাজ্য গ্রাস, জোর করে অন্য দেশের সম্পদ গ্রহণ, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ইত্যাদি এই পদ্ধতির অন্তর্গত। যুদ্ধ, বহিরাক্রমণ, লুটপাট, অভ্যন্তরীণ হস্তক্ষেপ ইত্যাদির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার উদাহরণ ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। এছাড়া কূটনৈতিক সম্পর্ক নষ্ট করা, অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করা, বয়কট, অবরোধ ইত্যাদিও বলপ্রয়োগমূলক পদ্ধতির মধ্যে পড়ে, যদিও এগুলি অহিংস চরিত্রের। এটা গেল বল প্রয়োগের পয়েন্ট। ঠিক আছে, তারপরে তোমার দ্বিতীয় পয়েন্ট করবে জোট গঠন। ভেতর লিখবে, জোট ও বিরুদ্ধে জোট গঠনও জাতীয় স্বার্থ রক্ষার অতি প্রচলিত ও প্রাচীন পদ্ধতি। 1882 সালে জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি ট্রিপল অ্যালায়েন্স নামে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলে অপরদিকে রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন ক্রমে নিজেদের মধ্যেকার সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে ট্রিপল আতাত নামে একটি পাল্টা জোট গঠন করে। তাহলে এখানে আমরা দুখানা জোটের কথা জানতে পারলাম। একটা জোট হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে ট্রিপল অ্যালায়েন্স, আরটা হচ্ছে রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে ট্রিপল আতাত। ঠিক আছে, বেশ। এবার লিখবে, এই জোট গঠন কখনো একগুচ্ছ স্বার্থকে কেন্দ্র করে, আবার কখনো একটি মাত্র বিশেষ স্বার্থকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। জোট আক্রমণাত্মক হতে পারে, আবার বিশুদ্ধ আত্মরক্ষার জন্য আত্মরক্ষামূলক হতে পারে। প্রথমটিতে যুদ্ধের সম্ভাবনা থাকে, দ্বিতীয়টিতে সাধারণত তা থাকে না। তাহলে এটা গেল 2 নম্বর পয়েন্ট, জোট গঠন। এবার তোমরা পয়েন্ট করবে 3 নম্বর পয়েন্ট করবে
কূটনীতি। ভেতরে লিখবে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কূটনীতির ভূমিকাও কম নয়। কূটনীতির প্রধান কাজ হলো নিজের দেশে বাস্তব ও সম্ভাব্য ক্ষমতার উপর নির্ভর করে জাতীয় লক্ষ্য স্থির করা। এই কাজটি খুব সহজ নয়। কোথাও কোনো ভুল হলে দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে স্বার্থহানির ভয় থাকে। বস্তুত নিজের দেশের ক্ষমতা অতিরঞ্জিত করে ভেবে এবং অন্য দেশের ক্ষমতাকে খাটো করে দেখার জন্যই নাৎসি জার্মানি 1945 সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং নিজের পতন ডেকে আনে। তাহলে এটা গেল 3 পয়েন্ট কূটনীতি। তার পয়েন্ট করবে 4 পয়েন্ট প্রচার কার্য। ভেতর লিখবে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রচার কার্য একটি অতি কার্যকর পদ্ধতি। প্রচার কার্যের মাধ্যমে এক দেশ অন্য দেশের জনসাধারণের আনুকূল্য অর্জনের চেষ্টা করে অথবা সম্ভাব্য বিরোধিতার মাত্রা হ্রাস করার চেষ্টা করে। তারপর লিখবে অতি প্রাচীন কাল থেকে এই পদ্ধতি চলে আসলেও বর্তমানে প্রযুক্তি ও যোগাযোগ বিজ্ঞানের উন্নতির পরিপ্রেক্ষিতে প্রচার কার্যের কার্যকারিতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তো এটা গেল 4 নম্বর পয়েন্ট প্রচার কার্য। এবার তোমরা পয়েন্ট করবে 5 নম্বর পয়েন্ট অর্থনৈতিক সাহায্য ও ঋণদান। একটি দেশের জাতীয় স্বার্থ সম্প্রসারণের ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য ও ঋণদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক সাহায্য ও ঋণদানের মাধ্যমে বিশ্বের ধনী দেশগুলি গরিব অনুন্নত দেশগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক সাহায্য ও ঋণদানকে হাতিয়ার করে ধনী দেশগুলি গরিব দেশগুলিকে তাদের ওপর নির্ভরশীল করে তোলে এবং নিজেদের জাতীয় স্বার্থের সম্প্রসারণ ঘটায়। তা তোমরা 5 নম্বর পয়েন্ট এটাই লিখবে, অর্থনৈতিক সাহায্য ঋণদান লিখে নিলে। তারপর 5টা পয়েন্ট, তারপর হচ্ছে উপসংহার। উপসংহার লিখবে জাতীয় স্বার্থ রক্ষার উপরিউক্ত পদ্ধতিগুলির মধ্যে, উপযুক্ত বলতে ওপরে যে 5টা পয়েন্ট লেখালাম সেই 5টা পয়েন্ট, ঠিক আছে? তাহলে জাতীয় স্বার্থ রক্ষার উপরিউক্ত পদ্ধতিগুলির মধ্যে কোনটি কতখানি কার্যকর হবে তা নির্ভর করে পরিস্থিতির ওপর। পরিস্থিতি অনুযায়ী কোনো রাষ্ট্র কোনো এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করতে পারে, তবে সব দেশ পদ্ধতিগুলিকে সমানভাবে কাজে লাগাতে পারে না। বিশ্বের উন্নত দেশগুলি তাদের অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য ক্ষমতার জোরে পদ্ধতিগুলিকে যেভাবে নিজেদের স্বার্থের সম্প্রসারণে ব্যবহার করতে পারে, গরিব দেশগুলির পক্ষে তা সম্ভব হয় না। তো এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটস দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের 1ম অধ্যায়ের, ঠিক আছে? কোশ্চেনটি হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ সংরক্ষণের বা জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। খুব সুন্দর নোটস, তোমরা খাতা তুলে মুখস্থ করে নিও। এটা শুধুমাত্র নোটস, মানে প্রশ্ন তো আলোচনা করলাম, ঠিক আছে? এটা কিন্তু আমি বুঝাইনি, শুধু প্রশ্ন তো আলোচনা করলাম, তোমরা লিখে নিও। তোমাদের কীরকম প্রশ্ন দিলে, কীরকমভাবে ভিডিও দিলে সুবিধা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি সেইভাবে তোমাদের ভিডিও দিতে পারবো। কারণ আমার এই ভিডিও তৈরি করা তোমাদের জন্যই, তোমাদের সাফল্য হলে আমার ভালো লাগবে, তোমার রেজাল্ট ভালো হোক, এই বলে আমি আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম।